ভোটের প্রচার উৎসবে মেতেছে দেশ। নিজের পক্ষে প্রচারণার পাশাপাশি বিপক্ষের সমালোচনাও মুখে মুখে। রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। কাল পলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভা। ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ সংঘবদ্ধ প্রোপাগান্ডার অংশ বলছে বিএনপি। ন্যায়ভিত্তিক দেশ করার আকাঙ্ক্ষা পূরণে হ্যাঁ ভোট চাইলেন জামায়াতের আমির। অতীতের বস্তা পচা ব্যবস্থাকে ভাসিয়ে দেওয়ার আহ্বান। কারওয়ান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ড, শুটার রহিমকে গ্রেফতারের পর জানালো ডিবি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠকে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। আবুধাবিতে চলছে এই আলোচনা। প্রচারণার তৃতীয় দিনে জমজমাট রাজধানী ঢাকা। প্রচারণা চালাচ্ছে বিএনপি, সমমনা দল, 10 দলীয় জোট সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর নিজ নির্বাচনী এলাকার গ্যাস, রাস্তাঘাট, পানি নিষ্কাশন ব্যবস্থা সহ চলমান সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন। প্রচারের শুরুর দিন থেকেই বিএনপি ও সমমনা দল এবং জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোটের প্রার্থীদের অবস্থান মুখোমুখি, করছেন পাল্টাপাল্টি অভিযোগও। ঢাকা 8 আসনে 10 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ওসমান হাদির ইনসাফের রাজত্ব কায়েম করতে সমাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট। শহীদ ওসমান হাদি ভাইয়ের যে ইনসাফের রাজত্ব, ইনশাআল্লাহ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আগামী 12 তারিখে জনগণের রায় নিয়ে ইনসাফের রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ ঢাকা 8-এ। ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারণায় নেমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি দল গুন্ডাতন্ত্র কায়েম করে ভয় দেখিয়ে প্রচারণায় বাধা দিচ্ছে। 5ই আগস্টের পরে নতুন করে কেউ যদি গুন্ডাতন্ত্র কায়েম করতে চায়, এটা জনগণ বিচার করবে। আমাদের কর্মী রয়েছে, তাদের তালিকা করছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ইলেকশনের আগে, তাদের নামে মামলা দেওয়া হবে বা নির্বাচনের পরে তাদেরকে দেখে নেবে, এই ধরনের হুমকি কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি। ঢাকা 6 আসনে গণসংযোগে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে উন্নত শহর গড়বেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে ইনশাআল্লাহ আমাদের এই যে সমস্যাগুলো রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো সমাধান করার জন্য আমার জায়গা থেকে আমি জোরালো পদক্ষেপ নেব। এছাড়া রাজধানীর সবকটি আসনেই দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্ররাও তাদের নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে জনগণের দোরগড়ায় পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ঢাকা 16 আসনে সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। সেখানে আছেন জাকারিয়া খান। জাকারিয়া, বিএনপি নির্বাচনী প্রচারণা কেমন চলছে জানাবেন। শ্রাবন্তী, হ্যাঁ, আমরা সকাল থেকে আসলে ঢাকার বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম এবং দেখছিলাম যে প্রার্থীরা তাদের প্রচারণা কেমন চালাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা 16 আসনে, যেই 16 আসনটি আসলে মিরপুর পল্লবী এবং রূপনগর এলাকা নিয়ে যেই আসনটি গঠিত। এবং আজকে আমরা এখানে এসে দেখেছি জনাব আমিনুল ইসলাম, যিনি এই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, তিনি কিন্তু সকাল থেকে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তার আজকের দিনের প্রচারণা শুরু করার আগে তিনি একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন, যেখানে থেকে তিনি বলেন আসলে যে এই নির্বাচনকে সামনে রেখে দেশে যেই একটি মহল বা একটি দল তারা মানুষের কাছে কাছে যেয়ে তাদের বিভিন্ন স্পর্শকাতর তথ্য সংগ্রহ করছেন। তো সেই বিষয়ে আসলে তিনি প্রতিবাদ জানান এবং সকলকে সজাগ থাকার আহ্বান জানান। এবং তারপরই কিন্তু তিনি তার যে প্রচারণা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেন এবং তার যেই একটি ইশতেহার রয়েছে এই এলাকা ভিত্তিক, আসন ভিত্তিক, সেই ইশতেহারের যে প্রথম অঙ্গীকারটি আমরা দেখেছি, সেই অঙ্গীকারটি কিন্তু আজকে তাকে বাস্তবায়ন করতে দেখেছি। অর্থাৎ সেখানে তিনি বলেছিলেন যে তিনি গরিব খেটে খাওয়া মানুষদের জন্য কিছু করতে চান, তাদের জীবনমান উন্নয়নে তিনি কিছু করতে চান। তো সেটি আমরা দেখেছি আজকে এখানে রূপনগর 35 নম্বর ওয়ার্ডের এখানে টপ ব্লক বস্তি রয়েছে, সেই বস্তিতে আজকে তিনি জনসংযোগ চালাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শুনছেন। এবং আসলে
সরজমিনে তিনি পরিস্থিতিগুলো দেখছেন এবং তাদের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে সেই চাওয়া পাওয়াগুলো তিনি তাদের কাছ থেকে শুনে নিচ্ছেন এবং আমি যেমনটি বলছিলাম আসলে যার যে নির্বাচনী ইশতেহার সেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী কিন্তু তিনি কাজ করছেন এবং মানুষের কথা শুনছেন এবং তারই অংশ হিসেবে আজকে রূপনগর ট ব্লক বস্তিতে তিনি প্রচারণা করছেন। তো আজকের প্রচারণা তিনটা পর্যন্ত চলবে এবং এই ছিল আসলে মিরপুর রূপনগর পল্লবী থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। শ্রাবন্তী। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। মাঘ মাসে শীতের দাপট না থাকলেও জাতীয় নির্বাচনের হাওয়ায় কাঁপছে সব দিক। প্রার্থী আর ভোটারের পদচারণায় মুখর পুরো দেশ। ভোটারদের মন জয়ে ছুটছেন প্রার্থীরা, বইয়ে দিচ্ছেন প্রতিশ্রুতির বন্যা। ভোটের প্রচারণায় নেমে বিএনপি বলছে স্বাধীনতা বিরোধীরা দাড়িপাল্লা নিয়ে ভোটে যাচ্ছে, আর দুর্নীতিমুক্ত ও ন্যায় ভিত্তিক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াত নেতারা। চট্টগ্রামে জমজমাট প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আগ্রাবাদ এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। তুলে ধরেন দলের দেয়া প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ডের গুরুত্ব। স্বৈরাচার বিদায় করে স্বাধীন দেশ গড়ার দল বিএনপি কোনো বিদেশি শক্তির সাথে আতাত করে দল ক্ষমতায় যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষের প্রধান শক্তি। কারোর সাথে কোনোদিন কম্প্রোমাইজ করে নাই, আগামী দিনও করবে না। দুপুরে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী ভোটের প্রচারণায় নেমে জামায়াতে ইসলামের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। যারা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট দেওয়ার জন্য, ওরা কিন্তু সেই দিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় বাড়িঘর দুটো করা হয়েছে। নাটোর সদরে নির্বাচনী প্রচারণায় জামায়াতের বিরুদ্ধে বিকাশ নম্বর নেওয়া সহ নানা অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আপনারা যেভাবে বিভিন্ন এলাকায় এই ফেস্টুন ব্যানার নিয়ে, মানে 5টা লোক নাই 10টা ব্যানার, 10টা লোক নাই 20টা ব্যানার, এই ফেস্টুন নিয়ে ওরা গায়ে পড়ে ঝামেলা করার চেষ্টা করতেছে। এবং আমরা বিভিন্ন জায়গায় এরা বিকাশের নাম্বার নিয়ে, এই বিকাশের নাম্বার নিয়ে সেখানে টাকা, ভোটার আইডি কার্ড নিয়ে তারা সেখানে টাকা পাঠাবে। চাঁদপুর 3 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ভোটারদের দুয়ারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে ফরিদপুরে শোডাউন করেছে জামায়াত ইসলামী। জামায়াত ক্ষমতায় গেলে 17 বছরের অবহেলিত ফরিদপুরকে ঢেলে সাজানোর অঙ্গীকার করেন নেতারা। মেহেরপুরে গণসংযোগ করেছে জামায়াত ইসলামী। দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার প্রতিশ্রুতি দেন নেতারা। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর 5 সদর আসনের প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ময়মনসিংহ 4 আসনে প্রচারণা চালাচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী কামরুল আহসান এমরুল। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, প্রচারের তৃতীয় দিনে কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ, বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের 11টি আসনের প্রতিজন প্রার্থী কিন্তু তাদের এই প্রচারণা শুরু করেছেন। আমরা দেখেছি একেবারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত গণসংযোগ এবং মানুষের কাছে গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন। আমার সাথে রয়েছেন এখন এই মুহূর্তে ময়মনসিংহ সদর 4 আসনের প্রার্থী কামরুল আহসান এমরুল। আমরা তার কাছ থেকে জানতে চাই বলতে আসলে কেমন প্রচারণা চালাচ্ছেন, কেমন চলছে আপনার গণসংযোগ এবং কোনো ধরনের হেড আছে কিনা অন্য কোনো দলের প্রার্থীর পক্ষ থেকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর মেহেরবানিতে প্রচুর মানুষের আগ্রহ, মানুষের কারণেই আমরা মানুষের দোরগোড়ায় যাচ্ছি। তারা একটু দেখতে যাচ্ছে, আমাদের কথা শুনতে যাচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের এই 16-17 বছরের জনপদে কোনো যিনি এমপি ছিলেন তিনি এই জনপদে আসেন নাই, খোঁজখবর নেন নাই। সেই হিসাবে আমরা মানুষের দোরগোড়ায় যাচ্ছি, তাদের কথা শুনতেছি। মানুষের প্রচুর আগ্রহ আছে এবারে নির্বাচনে, বিশেষ করে নতুন ভোটার যারা 3 দিন নির্বাচনে ভোট দিতে পারে নাই, 18 থেকে 30 এবং নারী ভোটার তাদের আগ্রহ নিয়ে তারা একটা নতুন বন্দোবস্ত চায়, পুরাতন বন্দোবস্ত বাদ দিয়ে নতুন বন্দোবস্তের দিকে আগাতে যাচ্ছে। আর থ্রেট বলতে আমরা দেখতেছি আসলে প্রশাসনের কিছু লোক যারা আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের ভিতরে
কিছু লোক ষড়যন্ত্র করতেছে বলে আমাদের কাছে অভিযোগ আসছে। আমরা সেই অভিযোগের ভিত্তিতে আমরা 2টা অভিযোগও করেছি রিটার্নিং কর্মকর্তা বরাবর। খুব বেশি একটা আমরা তাদের কাছ থেকে রেসপন্স পাইনি। আজকে আরেকটা অভিযোগ আমরা তাদের বিরুদ্ধে দিতেছি। বিশেষ করে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার তার নেতৃত্বে যুব উন্নয়নের কিছু কর্মকর্তা, সমবায়ের কিছু অফিসার, তারা চাচ্ছে যে একটা দলের হয়ে তারা তাদের মতো করে নির্বাচনটা নকশা করতেছে। এটা এরকম আমাদের সাথে পরিকল্পনা আছে। আমরা সেই মোতাবেক রিটার্নিং কর্মকর্তাকে আমরা দিচ্ছি। যদি তারা এটার ব্যবস্থা না নেয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে নির্বাচন কমিশন তাদেরকে অবহিত করবো। এবং মানে পরিবেশ ভালো থাকলে আসলে জয়ের ব্যাপারে আপনি শতভাগ নিশ্চিত বলে মনে করছেন? আসলে আমরা ময়মনসিংহের প্রতিটি আসনের প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে কিছুটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বা কোনো ধরনের ছোটোখাটো অভিযোগ থাকলেও সেই অভিযোগগুলো রিটার্নিং কর্মকর্তার কাছে তারা দেওয়ার চেষ্টা করছেন এবং সেই অভিযোগগুলো যদি সরেজমিনে তদন্ত সাপেক্ষে সমাধান করা হয় তাহলে ভোটের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে বলেও তারা আসলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ খবর। রাব্বি, আপনাকে ধন্যবাদ। গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠান। কথা বলছেন বিএনপি চেয়ারম্যান। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তরুণদের সঙ্গে কথা বলছেন। তিনি মতবিনিময় সভা করছেন। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। 2 দশক পর নির্বাচনী প্রচারণায় যোগ দিতে আজ রাতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। এছাড়া রবিবার তিনি জনসভা করবেন ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জেও। এদিকে ভারতের সাথে বিএনপির চুক্তির প্রচারণা অপপ্রচার ও অকৌশলের অংশ বলে মন্তব্য করেছে দলটি। আর তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট বলে দাবি দলটির নেতাদের। নির্বাচনী প্রচারণায় যোগ দিতে শনিবার রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 25শে জানুয়ারি সকালে তরুণদের সঙ্গে মতবিনিময়ের পর ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে দ্বিতীয় এই রাজনৈতিক সমাবেশ ঘিরে এখন সরগরম মাঠ। চেয়ারম্যান সাহেবের বহরের যে গাড়ি, এই গাড়িগুলি নিয়ে কোনো প্রবলেম নাই। অলমোস্ট 24 আওয়ার্স এখানে লোকজন থাকবে। পলো গ্রাউন্ডে সমাবেশের পর ফেনী, কুমিল্লার 14 গ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। 3টি পৃথক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন। সিলেট সফরের মতন এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্যাগী নেতৃবৃন্দের একাংশ ওনার সফর সঙ্গী হবেন। গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান, ভারতের সাথে বিএনপি চুক্তি করেছে এমন দাবি অপপ্রচার। ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, যে তথ্য মিডিয়া এসেছে বলে যে দাবি করেছেন, সেটি ন্যূনতম কোনো বাস্তবতা নেই, ন্যূনতম কোনো সত্যতা নেই। তাহলে কি আমরা বলতে পারি যে বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল? এদিকে সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে নেতাকর্মীদের সাথে নিয়ে তার কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বের গুণ ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে প্রতিপক্ষ জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করার জন্যই এনসিপি বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠান। কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা আবারও চলে যাচ্ছি সেখানে। এই ধরনের কোনো চিন্তা আপনার আছে কিনা যে আপনি মানে যদি আসেন সেক্ষেত্রে আপনার ইউথ অ্যাডভাইজারি কাউন্সিল বা এই টাইপ কোনো কিছু উদ্যোগ না হবে কি? আপনার পরামর্শটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা আজকে যারা এখানে আমরা 10 জন মিলে 12 জন মিলে এখানে আলাপ করছি, এটাই তো একটা কাউন্সিলের মতো। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা একটা অ্যাপও ছেড়েছি
যেখানে আমরা একটা মতামত চাইছি সবার বিভিন্ন বিষয়, প্রত্যেকের মতামত দিল যারা যারা উদ্বোধন করবে। সবটা আমরা বাস্তবতা নিতে করতে পারবো নট দ্যাট, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে তো অবশ্যই ধীরে ধীরে আমরা চেষ্টা করবো, যেগুলো এখন পারবো না সেগুলো আমরা পরে ধীরে ধীরে চেষ্টা করবো। সো এখন যেহেতু অনলাইনে চলে এসছে পুরো পৃথিবীটা, আপনার যে একদম ফর্মাল কোনো কমিটি থাকতে হবে, বডি থাকতে হবে, নট দ্যাট, আপনি ওপেন একটা ইনভিটেশনের মাধ্যমে কিন্তু রিপোর্ট করে আমরা জিনিসটাকে এরকম রাখি। আমার প্রশ্ন জানা পড়েছে, হাউ ডাজ ইট ফিল টু বি ব্যাক আফটার সো লং? কারণ আমি নিজেও জানি যে বাইরে থেকে আসার পর এত বছর পর। আপনার কত বছর? আই ওয়াজ আউটসাইড 9 years। আপনি তো আরও 17 বছর। 17 বছরের মতো, কিন্তু এখনও অত সুযোগ হয় নাই দেশ দেখার। আমার অনেক ইচ্ছা প্রতিটা জেলায় যে বিভিন্ন হিস্টোরিক কালচার, বিভিন্ন জেলার খাবার মিষ্টি ট্রাই করার খুব ইচ্ছা। ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো ওই সুযোগ, কিন্তু দেশে এসে একই হয়তোবা আপনারও লেগেছে, মানে বিভিন্ন জেলার খাবার মিষ্টি ট্রাই করার খুব ইচ্ছা। ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো ওই সুযোগ, কিন্তু দেশে এসে একই হয়তোবা আপনারও লেগেছে, মানে আপন লাগে। তো ওইটা দিক থেকে আমার কাছে লাগে। আমরা আশা করতে পারি যে স্যার যেরকম 2004 সালের দিকে গোটা বাংলাদেশ সফল করেছেন, আমাদের যেমন এমন ওইরকম গোটা বাংলাদেশ সময় বলবো, সময় বা এনভায়রনমেন্ট বলবো। আমার একটা আমাদের দেশে যেহেতু 90% আমরা খুব মধ্যবিত্তভাবে বসবাস করি, তো দ্রব্যমূল্য ব্যাপারে একটু কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন। বিগত বাজার ব্যাপারে আমাদের পুরোপুরি কষ্টদায়ক হয়েছে। আমরা অনেকবার বিগত সময় দেখেছি যে সবাই বলে দ্রব্যমূল্য কি বিগত বাজার ব্যাপারে আমাদের পুরোপুরি কষ্টদায়ক হয়েছে। অনেকবার বিগত সময় দেখেছি যে সবাই বলে দ্রব্যমূল্য এটা ছোঁয়া শুধু যে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, যে ফ্যামিলি কার্ড কে করেছেন? দুইজন ফ্যামিলি কার্ড, এবং ফার্মার্স কার্ডও বোধ হয় দুইজন। তো ফ্যামিলি কার্ড এবং ফার্মার কার্ডের একটা মূল লক্ষ্য, যেমন সে আমাদের 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের যে প্রয়োজনীয় যেগুলো খাদ্যদ্রব্য, এগুলোর প্রোডাকশনটা বাড়াতে হবে। আমাদের জনসংখ্যা প্রতিদিনই বাড়ছে, কিন্তু 20 কোটি আমি বলছি অফিসিয়ালি গেলে সেটা কম আছে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকে যেটা মানে আমি এর আগে যখন সারা দেশে ঘুরেছি, আমার কাছে যতটুকু মনে হয়েছে আমাদের জনসংখ্যা সেই সময় মনে হয়েছে যে 18-19 কোটি, 20 বছর আগের কথা বলছে, মানে 15-16 বছর আগের কথা, কোনোভাবেই 18 কোটি কম না, এর মধ্যে তো আরও বেড়েছে, 20 কোটি কম না। এই 20 কোটি লোককে ফিড করার জন্য কিন্তু আমাদের প্রোডাকশন বাড়াতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আবার কৃষকদের কমফোর্ট দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে কিন্তু অর্থনীতির কতগুলো নর্মাল ধারাবাহিকতা আছে, আপনি যদি সেটাকে প্রতিরোধ করেন তখন আবার কিন্তু এফেক্ট করবে এটা পুরো অর্থনীতিতে। যেমন ধরেন, কৃষক সরাসরি মার্কেটে তো আর বিক্রি করে না, কৃষক ফসলটা তুলবে, তোলার পরে কারো মাধ্যমেই থাকবে, কাজে একটা মধ্যম থাকবে। একদম আপনি এন ক্রেতা যদি হন, যেমন আপনি যে পাঞ্জাবিটা পরে আছেন, এই পাঞ্জাবিটা যে তৈরি করেছে সে কিন্তু বিক্রি করছে না দোকানে, হয়তো দোকানে আসার আগে আরও হয়তো দুটো হাত চেঞ্জ হয়েছে। এটা একটা অর্থনীতির নর্মাল সিস্টেম, এটা আপনার থাকবে। কিন্তু এটার মধ্যে যদি কেউ অনৈতিকভাবে কোনো ইন্টারফারেন্স করে, সেটা আমরা চেষ্টা করবো, সেটাকে আমাদের ঠেকাতে হবে, সেটাকে আমাদের দেখতে হবে। যেমন এর মধ্যে একটা আছে অনৈতিক ব্যাপার, আবার আরও একটা ব্যাপার যদি আমরা এইভাবে দেখি জিনিসটা তো বেড়ে যায় কেন। যেমন ধরেন আমি ওইদিন সিলেট থেকে আসলাম, দেখলাম যে সিলেটের পুরো রাস্তাটাই মোস্ট অফ দ্য রাস্তা খুব খারাপ। তো আপনার যেই ট্রাকটা ধরেন আপনার টমেটো নিয়ে আসছে, ধরেন বাঁধাকপি নিয়ে আসছে শীতের সময়, সিলেটের একদম হোলসেল ওর যদি আসতে, যেমন 2005 সালের শেষ আমি গিয়েছিলাম, এই গত পরশুদিন যাওয়ার আগে 2005 সালে আমি গিয়েছিলাম সিলেট, বাই রোড গিয়েছিলাম আমার 4.5 ঘন্টার মতন লেগেছিল দেখতে। বাট এবার 9 থেকে 10 ঘন্টার মতন লাগছে। এখন আপনার ধরেন আমাদের নর্মালি যেই ট্রাকগুলোতে বা যেই পরিবহনে শাকসবজি আসছে, এগুলো তো আর ইউরোপ বা ডেভেলপ দেশের মতন ওরকম ক্রুজিং সিস্টেমে আসছে না, নর্মাল বাংলাদেশের ট্রাকের মধ্যে মোস্ট অফ দি কেসে আসছে।
এখন ওটা যদি 4.5 ঘন্টায় মার্কেটে চলে আসতো তাহলে হয়তো 1%, 1.5% টোটাল লটের থেকে হয়তো নষ্ট হতো। কিন্তু যখন 10 ঘন্টা টাইম নিয়ে আসছে এবং ট্রাফিক জ্যামে আসতে থাকে, তখন কিন্তু ওখানে বাধা প্রতিশ্রুতি হয়, গরমে সব কিছুতে মিলে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যেই হোলসেলার কিনে নিয়ে আসছে এটা, তাকে তো ন্যাচুরালি প্রাইসটা কাভার করতে হবে। এটা একটা ব্যাপার, এভাবে জিনিসের দামটা বাড়ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা বলছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণের সবার কাছে হ্যাঁ ভোট চাইলেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে 54 বছরের বস্তা পচা ব্যবস্থাকে ভাসিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশের উপর আর কারো কোনো খবরদারি চলবে না। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনে নিহত আবু সাইদের নিজ গ্রামে তার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জামায়াতে ইসলামের 10 দলীয় নির্বাচনী ঐক্যের তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা। জামায়াত প্রধান বলেন, 5ই আগস্টের পর অন্যরা দুর্নীতি করলেও জামায়াতে ইসলামী কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি বা কোনো মামলা বাণিজ্য করেনি। সমাজের চাবি নেতৃত্ব আমরা তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো। তোমরা তৈরি হও, আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক। তোমরা তোমাদের পছন্দ মতো ভোট দিবা যুবকরা, কেউ যেন তোমাদের ভোট নিয়ে কোনো ধরনের হেলাফেলা করতে না পারে। এরপর গাইবান্ধা SM সরকারি হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির। আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে। অতীতের সব বস্তা পচা কর্মকাণ্ড ভাসিয়ে দিয়ে আগামী নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে জোয়ার তোলার আহ্বান জানান জামায়াতের আমির। যুদ্ধ করেছেন 71 সালে একটি ন্যায় ইনসাফ সাম্যের, একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আপনাদের কাছে আমরা লজ্জিত। এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়। আল্লাহ, বস্তা পচা অতীতের 54 বছর যেই ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের উপর আর কোনো খবরদারি চলবে না। কোনো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের সাথে শত্রুতা নয়, বরং পাশের রাষ্ট্রের সাথে প্রতিবেশীমূলক আচরণ চায় তার দল, বলেন জামায়াতে ইসলামীর আমির। আল্লাহ তৌফিক দিলে তার উপরই ভরসা করে তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। DBC নিউজ ডেস্ক। দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখায় বড় চ্যালেঞ্জ অবৈধ অস্ত্র। 24-এর গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া প্রায় 6000 অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি অন্তত 23%। পাশাপাশি সীমান্ত দিয়ে আসা অস্ত্রের কারণে জটিল হচ্ছে নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা সমীকরণ। অস্ত্র উদ্ধারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছে পুলিশ। তবে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাবশালীদের প্রশ্রয় রয়েছে অস্ত্রধারীরা। এতে হুমকির মুখে পড়তে পারে নির্বাচনী পরিবেশ। গত কয়েক মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে আলোচিত কয়েকটি হত্যা ও ডাকাতির ঘটনায় অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এছাড়া গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের উল্লেখযোগ্য একটি অংশ এখনও উদ্ধার হয়নি। সম্প্রতি সীমান্ত দিয়ে আসা জার্মানির তৈরি অত্যাধুনিক অস্ত্র উদ্ধারে চিন্তা বেড়েছে নিরাপত্তা বাহিনীর। পুলিশের তথ্য মতে গণঅভ্যুত্থানের সময় লুট হয় 5763টি আগ্নেয়াস্ত্র এবং 6.5 লাখ রাউন্ড গুলি। জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত উদ্ধার হয়েছে 4432টি অস্ত্র এবং প্রায় 4 লাখ রাউন্ড গুলি। উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে চাইনিজ রাইফেল 112টি, চাইনিজ SMG 31টি, 7.62 পিস্তল 206টি, 9mm পিস্তল 450টি এবং শটগান 390টি। সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। এছাড়া নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের বেশিরভাগই উদ্ধার হবে বলে আশা পুলিশের। লুণ্ঠিত যে অস্ত্রগুলো, এগুলোর ব্যবহার হতে পারে এই আশঙ্কা রেখেই আমাদের অপারেশন ডেভিল হ্যান্ড কার্যক্রম চলমান। এখন পর্যন্ত প্রায় 80% কাছাকাছি প্রায় অস্ত্র উদ্ধার হয়েছে, বাট এখনও কিছু বাকি আছে। তাই এই সময়টাতে আমাদের অপারেশন আরও জোরদার থাকবে। আশা করি একটা বড় অংশ অস্ত্র উদ্ধার করা যাবে। তবে এমন কথায় আশ্বস্ত নন বিশ্লেষকরা। অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালানোর তাগিদ দিয়েছে তারা। থানা থেকে লুট হওয়া অস্ত্র এবং আরও যে অবৈধ অস্ত্রগুলো আছে সেটা একটা ঝুঁকি, এবং এই ঝুঁকিটা খুব স্বল্প মাত্রার ঝুঁকি না, এটা একটা বড় ঝুঁকি। কারণ হলো এই অস্ত্রগুলো তো আর সাধারণ মানুষের কাছে নেই। এই অস্ত্রগুলো আছে অপরাধীদের কাছে, কিংবা যারা নির্বাচন সহ নিজের কোনো স্বার্থ আদায়ের প্রশ্নে এই অস্ত্রগুলো ব্যবহার করবেন বা করার অপেক্ষায় আছেন, এই সমস্ত মানুষগুলোর কাছে এই অস্ত্রগুলো আছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র দিয়ে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা টার্গেট কিলিংয়ের শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের।
সীমান্ত দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কিছু দুষ্কৃতিকারী প্রবেশ করার চেষ্টা করেছে বলে বিভিন্ন পত্রিকায় খবর এসছে, এমনকি চোরাচালানির মাধ্যমে অস্ত্র আসার সম্ভাবনা আছে। কাজে সীমান্তকে আমাদের সুরক্ষা করতে হবে। তার জন্যে সকল বাহিনীর ভিতরে যে ধরনের একটা সমন্বয় থাকার প্রয়োজন, সেই সমন্বয়টা আরও বৃদ্ধি করতে হবে। আসন্ন নির্বাচনে উৎসবের আমেজ নিশ্চিতে অবৈধ ও লুঠোয়া অস্ত্র উদ্ধার করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। কারওয়ান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড, এমনটা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনার পেছনের কারণ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তেজগাঁও থানাধীন পশ্চিম তেস্তুরি বাজার হোটেলের সুপারস্টারের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, আপনারা সহযোগিতা করবেন। মামলা সুষ্ঠু তদন্ত করে আমরা যেন দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে পারি। মাঘের শুরুতে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবারও কমতে শুরু করেছে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। কুয়াশা কেটে গেলেও হিমেল বাতাসে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে শিশু ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এদিকে জেলার 4টি উপজেলায় শীতার্ত মানুষের মাঝে প্রায় 20,000 কম্বল বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় তা অত্যন্ত অপ্রতুল বলছেন সংশ্লিষ্টরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হয়েছে এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে দেন চিফ অফ জেনারেল স্টাফ ইগোর কস্তিউকভ ও বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ। ইউক্রেনের পক্ষে ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভ সহ কয়েকজন। আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভূখণ্ড নিয়ে বিরোধ। তবে বৈঠকে এখনো কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। রাশিয়া দাবি করে আসছে, যুদ্ধ বন্ধের আগে ডনবাস অঞ্চলের বাকি অংশ রাশিয়াকে ছেড়ে দিতে হবে। তবে এই দাবি মানতে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। যে কোনো হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করবে দেশটি। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ছোট বড় বা যে কোনো হামলাই হোক না কেন, এবার আর ইরান ধৈর্য দেখাবে না, বরং ইরান সবচেয়ে কঠোরভাবে পাল্টা হামলা চালাবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দিকে একটি বড় সামরিক বহর আর্মাডা এগিয়ে যাচ্ছে। তবে এখনই হামলা না করে ইরানকে নজরদারিতে রাখা হবে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।